নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন, হাসি খুশি আছেন, সুস্থ আছেন। আর আমার এই চ্যানেলটি ভীষণভাবে উপভোগ করছেন। আর আশা করব আপনাদের আমি যে যে গল্পগুলো অলরেডি বলেছি সত্য ঘটনার ওপর অবলম্বন করে আজকেও সেভাবেই কথাটি বলবো। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 থেকে 20 বছর আগে। আবারও বলে দিচ্ছি, আমি যে অলৌকিক গল্পগুলো বলি এগুলো টোটালি সত্য ঘটনার ওপর অবলম্বন করে তৈরি হয়েছে। আপনাদের যাদের ভালো লাগবে তারাও কমেন্ট করবেন, যাদের ভালো লাগবে না তারাও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে প্রচণ্ড আমাকে উৎসাহ দেবে। আমার চ্যানেলটি ছোট, আর পারলে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আমি খুব উপকৃত হব। যাক, গল্পটি শুরু করছি। আজ থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা। ঘটনাটি এরকম ছিল যে একটা পরিবারে, অলরেডি আমি পরিবার নিয়ে গল্পগুলো বলি। একটি পরিবারে যৌথ পরিবার ছিল। যৌথ পরিবারে বাবা মা, তার 4 ছেলে, এরকমভাবেই তারা ছিলেন। এবার তারপরে আস্তে আস্তে সব ছেলেদেরই বড় ছেলের ওর টোটালটা দায়িত্ব পড়েছিল। এইভাবে উনি দায়িত্ব পালন করতে করতে একটা সময় এসে উনি নিজে একটা জমি কিনলেন। এবার জমি কিনলেন একটু মফস্বল অঞ্চলে, যেখানে আর কি বাড়ি ঘরগুলো পরিমাণটা অনেক কম, মানে সবাই জমির প্লটগুলো কিনছে ধীরে সুস্থে। তো এরকমই একটা প্লট উনি কিনেছিলেন, তার পাশে একটা মাত্র বাড়ি ছিল, আর পেছনে একটা বাড়ি ছিল। তো যাই হোক, এরকম চলতে চলতে আর তার আশপাশে কোনো বাড়ি ছিল না, এরকম করেই ছিল। তো এরকম প্রথমে ভদ্রলোক একটা একতলা বাড়ি করে, তারপরে তার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত সম্পন্ন হওয়ার পরে, ভাইদের প্রতি সবার দায়িত্ব কর্তব্য সম্পন্ন হওয়ার পরে উনি ওই বাড়িটা করে ওখানে আসেন। এবার ওনার একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটিকে তারপরে আস্তে আস্তে, মেয়েটি পড়াশুনো শিখে চাকরি করে, মেয়েটির বিয়ে দেন। ছেলেটিও আস্তে আস্তে, ছেলেটি এবার যখন ওনার একতলা বাড়ি ছিল তখন সমস্ত কিছু ঠিকঠাক চলছিল। বাড়ি চারদিকে বারান্দারি ছিল, আর সমস্ত কিছু করে দিয়েছিল কি পাঁচিল টাচিল করে। এবার হঠাৎ একবার ঘটনা ঘটলো যে ওনার আস্তে আস্তে উনি দোতলা করার প্ল্যান করলেন। তার মাঝখানে বলে রাখি, উনি যে বাড়িটাতে থাকতেন তার পাশে আরেকটি বাড়ি ছিল। সেই বাড়িটিতে থাকতে হচ্ছে একজন বৃদ্ধ ভদ্রলোক, ভদ্রমহিলা, আর তাদের একটি সন্তান, আর তাদের একটি ছেলে সন্তান। তো ওই ছেলেটি একটি কাপড়ের কারখানায় চাকরি করতো। এবার সব কিছুই ভালোই চলছিল। হঠাৎ একদিন দেখা গেল যে ছেলেটি ওই কাপড়ের ওই কাপড়ের কারখানা, যেগুলো কাপড়ের গুদামগুলো আছে না, যেখানে কাজ করতো, সেখানে আগুন লেগে গেছিলো। এবং ওই আগুনে ছেলেটিও মারা গেছে। হ্যাঁ, ছেলেটি মারা গেছে। বৃদ্ধ ভদ্রমহিলা ওনারা একা হয়ে গেছেন, মানে স্বাভাবিকভাবেই পরিবেশটা থমথমে। এরপর আস্তে আস্তে দিন যায়, কাল যায়। এবার আস্তে আস্তে তার ছেলেটি মারা যাওয়ার কিছুদিন পরেই এই পাশের বাড়ি ভদ্রলোক, যাদের কথা বলছি আমি, তারা দোতলা করা শুরু করলেন। এইবার এখান থেকেই সমস্যা। যখনই ওনাদের দোতলা হলো, তো এই ছেলেটির যে বাবা মা, ওনারা বিভিন্ন কারণে বিভিন্ন ছুতো নাতা খুঁজে ঝগড়া করার চেষ্টা করতেন। বাড়িতে ছেলেমেয়েরা পিকনিক করতে আসলে অসুবিধা হতো। কোথাও সামান্য একটু বৃষ্টির জলও যদি পড়তো তাহলে অসুবিধা হতো। তো ওনাদের কথায় কথায় ওনাদের এরকম করে হলো। হঠাৎ একদিন ভদ্রমহিলা, এবার ওনার ছেলে প্রত্যেক দিন দুপুর 2টোর সময়, মানে অফিস থেকে চলে আসে, সকালে যায়, দুপুর 2টোর মধ্যে চলে আসে। এবার এরকমই একদিন ভদ্রমহিলা বসে সিঁড়ির ঘরে ওখানটা বসে কাজ করছেন, ডাইনিং রুমে বসে কাজ করছেন। হঠাৎ উনি শুনলেন গেট খোলার আওয়াজ। এবার গেট খোলার আওয়াজ শোনার সাথে সাথে উনি কী করলেন, ওই ভাবলেন যে বোধহয় ছেলে এসছে। এবার সময় যায়, তো কিছুতে আর তখন কেউ, মানে দেখছেন যে কেউ নেই। উনি বাইরে গিয়ে দেখলেন কেউ নেই। তো তার কিছুক্ষণ বাদে ওনার ছেলে আসলো। তো এরকম করেই মাঝে মাঝে উনি যান। হঠাৎ একদিন উনি দোতলা থেকে সিঁড়ি দিয়ে এমনি দুপুরবেলায় উনি দোতলা থেকে নামছেন। তখন হঠাৎ উনি পড়ে গেছেন। এবার পড়ে গিয়ে উনি সেন্সলেস হয়ে গেছিলেন। এবার ওনার যখন সেন্স ফিরে পেলেন তখন উনি সবাইকে, ছেলে মেয়ে সবাইকে ফোন করলো, হাজব্যান্ড সবাইকে ফোন করলো। এবার সবাই চলে এসছে। সবাই চলে আসার পরে তো উনি সমস্ত কিছু, এর মাঝখানে এরকম ঘটনা ঘটছিল, মানে পুরো ওনার
ওনারা বুঝতে পারছিলেন যে কোনো একটা, উনি ওই মা বুঝতে পারছিলেন, ভদ্রলোকের ওয়াইফ আর ছেলে মেয়ে দুটির মা বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটছে। তো এরকম ঘটনা ঘটছে। এবার হঠাৎ উনি একদিনকে শুনতে পাচ্ছেন, যা ওর তারপরে উনি ওনারা ওই পাশে বাড়ির সাথে ঝামেলার জন্য ওনার দরজাটা সবসময় দিয়ে রাখতেন। হঠাৎ ওই জানলার কাছে গিয়ে পরিষ্কার করতে গিয়ে শুনতে পাচ্ছেন যে বলছে কি, যে একজনকেও, ওই ছেলেটির মা, যে ছেলেটি মারা গেছে সেই ছেলেটির মা কাউকে ফোনের মাধ্যমে বলছে যে আমার এরকম ধীরে সুস্থে জ্বালিয়ে 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 আস্তে আস্তে এদেরকে শেষ করে দেবো, কষ্ট দিতে দিতে শেষ করে দেবো, আমি আমার ছেলেকে দিয়ে করাবো, এই কাজটা আমার ছেলেকে দিয়ে করাবো। তো আপনারা বুঝতেই পারছেন ছেলে মারা গেছে মানে কালো জাদু বা এ ধরনের কিছু ব্ল্যাক ম্যাজিক এ ধরনের কিছু করছিলেন উনি, সেটা তন্ত্রমন্ত্র উনি সেগুলো জানতেন। আর এই তন্ত্রমন্ত্র যারা করে তারা হয়তো এটা জানে না যে তন্ত্রমন্ত্র করে কারো হয়তো আপেক্ষিক ক্ষতি করা যায়, কিন্তু আলটিমেটলি যে করছে অন্যের তারও কিন্তু চূড়ান্ত লেভেলের ক্ষতি হয়, আর সেই ক্ষতি কিন্তু মানে অন্যদের যে ক্ষতি করেছে তার থেকে অনেক 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 গুণ বেশি। তাই জন্য সবাইকে বলে রাখি, যারা সমস্ত কেউ একটা শুনছেন, কখনো কোনো তন্ত্রমন্ত্র বা এভাবে গিয়ে কারুর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। কেন, তার কারণ হচ্ছে যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, যা কালো জাদু ঈশ্বর সাধনা যারা করে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। যাই হোক, আমি আবার মূল গল্পে ফিরে আসছি। তো এইভাবে চললো সমস্ত কিছু। এবার হঠাৎ একদিন ওনারা রাত্রে শুয়ে আছেন, হঠাৎ একদিন বিশাল আওয়াজ কেমন, ওনাদের বাড়িটা এর মধ্যে 3 তলা হয়ে গেছে, 3 তলার ছাদ থেকে কেউ লাফ দিয়ে নেমে পাঁচিলের পরে দাঁড়ালো। এবার পাঁচিলের পরে দাঁড়ালে যেরকম একটা শব্দ হয় সেভাবে। আর শুধু যে ওনারা শুনেছেন তা না, পাশের বাড়ি থেকেও, ওনারা যখন দরজা টরজা খুলে বেরিয়ে দেখতে গেছেন, পাশের বাড়ি থেকেও বেরিয়ে দেখতে গেছে, বলছে তারাও এই আওয়াজটা শুনেছে। যাই হোক, কিন্তু যাদের যেই বাড়ির ছেলে, যে ছেলেটি মারা গেছে সেই বাড়িতে কিন্তু ওরা কিন্তু বেরোয়নি। তাই এইভাবেই চলছিল সব কিছু। চলার পরে ওনারা তো ভয় পেয়ে গেছেন। তখন উনি ওনার হাজব্যান্ডকে বললেন, জানো ওনাকে এরকম বলতে শুনছিলাম যে এই তো এটা আস্তে আস্তে শেষ করে দেব। তারপরে এরকম চললো। হঠাৎ একদিন আবার উনি শুনছেন, উনি বলছেন এই তো মেয়ে জামাই আসছে, তো এবার দেখাবো সবাইকে, সুখে থাকা দেখাবো। এরকম চলতে 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 এবার ওনাদের ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে ওনাদের কোনো না কোনো ছোটোখাটো মানে বিপদ হচ্ছে। এবার কি হয়েছে, তখন ওনারা ওই ভদ্রমহিলা তার ভদ্রলোককে বললেন যে তুমি একটুখানি যাও তো, কোনো গুণিন বা ওঝা টোঝা কাউকে ডেকে আনো। তো ওনারা তখন ওনার হাজব্যান্ড একজনকে খুঁজে এনে একজন গুণিনকে খুঁজে পেয়েছেন। এবার গুণিন এসে সমস্ত কিছু দেখলেন, দেখে চারদিক দিয়ে দেখলেন, দেখে। আর এর মধ্যে আমি বলে রাখি, ওই ভদ্রমহিলা মাঝে মাঝেই শুনতেন কেউ যেন গেট খুলে তারপরে বলল যে গেট খুলে তারপরে বিভিন্নভাবে অসুবিধা তৈরি করার চেষ্টা করলো। তো ঘটনা হচ্ছে যে এরকম চলতে চলতে এই বিষয়গুলো চলতে থাকার সাথে সাথে একটা টাইমে দেখা গেল যে ভদ্রলোক মানে অসহ্য একটা বিষয়ে চলে এসেছিলো, মানে ওনাদের আর মাথার উপর দিয়ে চলে গেছিলো। তারপরে ওনারা মানে সহ্য করতে পারছিলেন না। সবাই কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছে, কারোর না কারোর কিছু হচ্ছে, কেউ না কেউ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কারোর বমি হচ্ছে, কেউ করছে, মানে বিভিন্নভাবে তারা সবাই মিলে ভুগছিল। এবার হঠাৎ একদিন ঘটলো কি ঘটনা, গুণিন যখন আসলো, গুণিন এসে বললো সাংঘাতিক ব্যাপার, এখানে তো একজনকে দিয়ে করাচ্ছে, মানে ছেলেটির মা তার ছেলেটিকে মাধ্যমে, বাবা মা তার ছেলেটিকে আত্মা টেনে এনে তার মাধ্যম দিয়ে ক্ষতি করানোর চেষ্টা করছে আমাদের। তারপরে আর ওই যেহেতু যে গুণিন চলে এসছে, আর সাথে সাথে না এরা পুরো চুপচাপ হয়ে গেছে, মানে এরা কারো মানে আর কোনো কথা বলছে না, ঘর থেকেও বেরোচ্ছে না, কিচ্ছু করছে না, কারণ অটোমেটিক্যালি ওরা বুঝতে পেরে গেছে যে এই যে গুণিন এসছে উনি ধরতে পেরেছে। তারপরে গুণিন এসে বাড়িটার চারদিক দিয়ে পুরো বাঁধন টাধন দিয়ে সমস্তভাবে বাড়িটাকে পুরো বন্ধন করে তার তারপরে বাড়িটাকে ছাড়িয়েছে সব জায়গায়, সেই জায়গাটা থেকে মানে দোষমুক্ত করেছে। তারপরে এখন ওনারা ভালোই আছেন, সুস্থ আছেন, ভালোভাবে জীবনযাপন করছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে যেই ভদ্রমহিলার ছেলেটি মারা গেছেন, ওনাদের তো একমাত্র সন্তান মারা গেছে, ওনাদের শোকটা পাওয়া উচিত, কিন্তু
ক্রোধের আগুন এতটা ওনাদের তীব্র, ক্রোধ মানুষকে, হিংসা মানুষকে এত শক্তিশালী করে দেয় যে তারা তখন দিক জ্ঞান শূন্য হয়ে যার তার সাথে যা খুশি করতে পারে। কোনো ক্ষতি করার সময় তারা ভাবে না যে আমরা কি ক্ষতি করছি, কেন ক্ষতি করছি, কতটা ক্ষতি করছি, কীভাবে ক্ষতি করছি। এই ক্ষতির আগুনে যে সবাই শেষ হয়ে যাচ্ছে, এই বোধগুলো তাদের হয় না। এটাই হচ্ছে আমার গল্পের মূল বিষয়বস্তু। আশা করি ভালো লাগবে। তো এই ঘটনাটি ভৌতিক, আর হচ্ছে আরও এর থেকে বড় কথা বলা যায় যে পিশাচ সিদ্ধ বিষয়, মানে কারোর আত্মা টেনে এনে ক্ষতি করা, এটা অনেক বড় ক্ষতি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক গ্রহণযোগ্য। ভালো থাকবেন।